প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রির আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো শিল্প, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে। এই কারণে আমরা আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি একজন অত্যন্ত গুণী কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার জনাব ইথন বাবুকে, এবং একই সাথে রয়েছেন আরেকজন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথি নিয়ে কথা বলবো। আমাদের আজকের যে আয়োজন শিল্প, সংস্কৃতি ও রাজনীতি। রাজনীতি শিল্প সংস্কৃতির বাহিরে নয় এবং শিল্প সংস্কৃতি কিন্তু রাজনীতির বাহিরে নয়। আমরা সে কারণে আজকে আমরা দুজন শিল্পীকে আজকের আমন্ত্রণ জানিয়েছি, যারা এই যে বিগত সময়ে আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী সরকারের শাসন আমলে তারা নানাভাবে নানা চ্যালেঞ্জ থাকার পরেও কিন্তু তারা নানাভাবে এই আমাদের গানের জগৎকে, বিশেষ করে আমাদের এই সরকার পতনের যে আন্দোলনকে ত্বরান্বিত করবার জন্য নানা গানের সাথে তারা যুক্ত ছিলেন। আমি ইথনবাবু আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বিগত শাসন আমলে আমরা দেখেছি যে আপনারা পালিয়ে বেরিয়েছেন, আপনারা গান গাইতে পারেননি, স্টেজে গাইতে পারেননি, কোথাও গিয়ে কোনো মিউজিক তৈরি করতে পারেননি। সে অবস্থায় গত শাসন আমলে শিল্প, সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? প্রথমে আপনাকে এটিনকে এবং আমাদের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির অনুষ্ঠানকে আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর এটিএনে আমি তো অনেক দিন পরে আসলাম, আজকে প্রায় কত বছর পর আমরা আপনার সাথে কাজ করছি এটা হয়তো ভাষায় বলতে পারবো না, তো আমার মনে হয় 16 বছর। তার মধ্যে ঈদে এবার একটা গান করছিলাম, গানের অনুষ্ঠান করছিলাম আমরা মৌসুমীরা। তো 16 বছর পরে আমাদের এই আশা বা এই ভালোবাসা বা এই কথা বলা ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির অনুষ্ঠান। তা আপনার প্রশ্নটা কি ছিল বলেন আরেকবার, আমি কথা বলি। সেটা বলছে যে বিগত সময় শিল্প, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? যদিও আপনি গুণী শিল্পী, সুরকার, লেখক, কিন্তু তারপরও রাজনীতির সাথে আপনার সংশ্লিষ্টতা আছে, ভালোবাসা আছে, তার সাথে আপনি জড়িয়ে আছেন। তো এই তিনটি সমন্বয়কে আপনি কীভাবে দেখেন গত শাসন আমলের? দেখেন, আপনি প্রথমে যদি আমাদেরকে ধরেন যে আমরা কাদের বিরুদ্ধে কিভাবে কাজ করছিলাম। গান পারে, কবিতা পারে, আবৃত্তি পারে, নাটক পারে, এদেরকে কিন্তু দূরে সরানোর যে মেকানিজম ছিল এটা সে ওই আমল থেকেই হয়ে আসছে। অপসংস্কৃতিক চর্চা, অমুক সমক হ্যান ত্যান। আমার পছন্দ আমি বিএনপি করি, আপনার পছন্দ অন্য পার্টি করতেই পারেন, তাই বলে এরকম হবে না এই সংস্কৃতির চর্চাগুনা। যেমন আমাদের কিছু ডাইরেক্ট সমীকা স্যারের কথা বলি, যে রহমানকে নিয়ে যে সে যে কটূক্তিগুনা করলো, এগুলা এই যে অপসংস্কৃতিক মধ্যে কিন্তু ওরাই ঢোকাচ্ছে। একজন সাংস্কৃতিক ব্যক্তির কাছ থেকে আপনার যে স্বাধীনতার ঘোষক, জেট ফোর্সের অধিনায়ক, যে একজন মুক্তিযুদ্ধের সূচনা শুরু করছিলেন, তাকে নিয়ে যদি এখন আপনি গালি গালা জমক সমটমক করেন, দেশের মানুষ অথবা আদার্স মানুষরা কী চিন্তা করবে যে একজন স্বাধীনতার ঘোষককে আপনি, তারপর কোথায় থেকে, যে আমাদের এই যে সংস্কৃতির ভিতর থেকে আসছে, যারা আমাদের এই আপনার যে লিখছেন যে সংস্কৃতির ও রাজনীতি শিল্প নিয়ে, এদের ভিতর থেকে এই জিনিসগুলো আসছে, তখন কিন্তু জিনিসটা মানুষ নিবে না। আজকে পরিস্থিতিগুলো দেখেন, তাদের কিন্তু সব আস্তে আস্তে সব ইয়েগুলো বেরিয়ে আসছে। এটা কারোই উচিত না, এটা আমারও উচিত না বা আপনাদের উচিত না, কারণ অপসংস্কৃতিক চর্চা হবে না। আপনি আমাদের গান বাজনা নিয়ে আমরা কত কি করতে পারি না। এই যে ফ্যাসিস্ট সরকারের 15 বছরের অত্যাচার এক গানেই তো শেষ, দেশটা তোমার ব্যাপার নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। তো এখান থেকে তো আমাদের আসতে হবে। আমরা তো সবাইকে বলেছি এই গানটা সবার জন্য, যে এরকম করবে তার জন্য এই গানটা তৈরি হয়ে থাকবে, এখানে কোনো ওই অন্যরকম নাই। তো এই জিনিসগুলোই করতে হবে, কাউকে আপনি অপমান করেন না। দেশটা আমাদের সবার, সবাই মিলে গ্রহণ থাকতে হবে, সবাই মিলে গানের বলেন, নাটকের বলেন, সবাই মিলে সব কিছু থাকবে। একটা সিনেমার প্রতি যদি আপনি 300 কোটি টাকা খরচ করে ফেলেন, এই দেশের এটা নিয়ে আর কথা বলার অনেক কথা বলার আছে। এবার অন্য প্রশ্নতে যাই, বলেন এবার কি করবো। না, সে সময় আমরা দেখেছি যে আপনি পালিয়ে বেড়াতেন, আমরা গণমাধ্যমে পত্রপত্রিকা দেখেছি। কি ছিল সেই তার কারণ? পালিয়ে বেড়ানোর ঘটনা তো শোনেন, আমাদের পালিয়ে বেড়ানোর ঘটনা যারা গুম খুন অত্যাচার কি না করেনি এই ফ্যাসিস্ট সরকার 15 বছরে। আপনি কিছু বলেছেন, বাবাকে পায়নি সন্তানকে নিয়ে গেছে, সন্তানকে পায়নি বাবাকে নিয়ে গেছে, এমনকি স্ত্রীকে পর্যন্ত, স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে গেছে, বাচ্চাকে পর্যন্ত নিয়ে গেছে। তো আমরা পালিয়ে থাকবো না তো কী করবো? আমি যে আপনার সাথে কথা বলতেছি এটিএন বাংলাতে এখন বসে থেকে আপনার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির অনুষ্ঠানে, এটা মনে করেন আপনাদের এবং আমাদের এটিএন কেন গোটা দেশবাসীর ভালোবাসা থেকে কথা বলছি। যদি 5ই আগস্ট না ঘটতো কিরণ ভাই,
আজকে কি আপনি আমাদের কিছু খুঁজে পেতেন? আজকে মৌসুমীকে খুঁজে পেতেন? কাউকে খুঁজে পেতেন? কেউ থাকতো? এই পর্যন্ত 8 মাসে মিনিমাম 500 লোকের ফাঁসি হয়ে যেত, যারা ঝুলার অপেক্ষায় ছিল। একটা খেয়াল করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি আমাদের গল্পগুলো শুনলে ও 33টা বাড়ি, তো 34টা বাড়ি ওকে নিয়ে ঘুরে বেড়াতে হইতেছে। আমরা মনে করেন কোথায় গিয়ে কি খেয়েছি না খেয়েছি এগুলো বলতে গেলে তো চোখে পানি চলে আসবে। এদের অত্যাচারগুলো খালি খেয়াল করেন, কিন্তু এখন ইদানিং আমরা দেখি যে এই অত্যাচারের কথাগুলো অনেক আস্তে 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 ভুলে যাচ্ছে। মানে আমাদের যে এই 8 মাস হয়ে গেল, এখনো আপনি ভালো করে চিন্তা করে দেখবেন যে ওই জিনিসগুলোই কিন্তু আচরণের মধ্যে ঘটছে। আপনার সিস্টেম কিন্তু চেঞ্জ একই রেখে দিয়েছেন। ওই এক সুইচেই কিন্তু লাইট জ্বলছে, এক সুইচেই কিন্তু ফ্যান চলছে। হিসাব করে দেখেন, মানে মন্ত্রণালয়গুলো ভালো করে খেয়াল করে দেখেন আমাদের কি পরিবর্তন পাচ্ছি, কি সংস্কার কি হলো, 8 মাসে আমরা কি পেলাম। হিসাব করেন, আপনারা তো টেলিভিশন ব্যক্তিত্ব, আপনারা তো প্রোগ্রাম করেন। আপনি আমাদের চিন্তা করেন না, কারণ আমরা পালাইছিলাম, পালাই থাকবো, দরকার হলে আবার দেশের জন্য জান দেবো। কিন্তু আপনারা যে 8 মাস যে সংস্কারের কথা বললেন, কি করলেন? আপনি আমাকে একটা কাজ দেখান যে আমরা এই কাজটা গিয়ে ভালো করে দিয়েছি। আপনি নতুন দল তৈরি করেন, সব কিছু সব ঠিক আছে, কিন্তু 8 মাসের চর্চা দিতে হবে। আপনার যে 600 লোক লুকিয়েছিল, ওই লোকগুলো কোথায় গেল? কোনো এক জায়গায় তো লুকিয়েছিল, তাদেরকে তো আশ্রয় দিয়েছিলেন, প্রশ্রয় দিয়েছিলেন, তারা কোথায় গেল? জবাব দিতে থাকতে হবে কিরণ ভাই। জবাব দিতে না থাকলে আপনি দেশকে কোনোভাবে নিয়ে আসতে পারবেন না। এই জন্যই নির্বাচন লাগবে। নির্বাচন ছাড়া গরিবুচির কারণটা কি? নির্বাচন নিয়ে আপনি গরিবুচি করবেন কেন? আপনি ডেট দিয়ে দেন, নির্বাচন আসুক, প্রতিনিধি তৈরি করতে হবে। তো নির্বাচন আমি তো 15 বছর ভোট দিইনি, আপনিও দেননি, আমার এই যে ক্যামেরা ভাইগুলো কেউ দেয়নি। তাহলে আমরা ভোট আমি দিব না? আমি প্রতিনিধি তৈরি করব না? আমার বক্তব্যকে তার কাছে খুঁটে তুলব না? সংস্কার তো পড়ে আসবে তখন, সংস্কার সবাই করতে হবে, সংস্কার তো হবেই। প্রতিদিনই তো সংস্কার হচ্ছে না, কোনো কুচির হচ্ছে, কিন্তু আগে নির্বাচন দরকার। প্রতিনিধিত্ব তৈরি করতে হবে নির্বাচনের মাধ্যমে। দেশের মানুষ আপনি তাছাড়া নির্বাচিত সরকার ছাড়া আপনি পররাষ্ট্রনীতিতে গেলেও তো ওখানে আপনার নির্বাচিত সরকার লাগবে। যখন আপনি দেশের বাইরে সাথে কাজ করবেন, বড় বড় আপনারা বলতেছেন অমুক থাকুক 5 বছর, অমুক থাকুক 10 বছর, এটাই ভালো চলছে। আপনার একবারও মনে হলো না যে পেঁয়াজের দাম আপনি কমাই দিলেন, ওই পেঁয়াজের কৃষকের কী হলো? পেঁয়াজের কৃষক তো আত্মহত্যা করলো ট্রেনের সামনে। এটা জব দিতে আপনি দেবেন কি করে? আলুর লোকটা যে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকলো, তার সংসারে কোনো খাওয়ার নাই, আলু বিক্রি নেই, আলু পোস্টার দেখছে, ওই কৃষকের কষ্ট আপনি বুঝতে পারবেন? আমরা বাংলাদেশটা এরকম যে ওই সস্তা খেতে 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 অবস্থায় খারাপ করে দিয়েছেন। একটা কৃষকের 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 23 টাকা সামথিং পয়সা লাগছে, আর আপনি 100 টাকাতে 6 কেজি পেঁয়াজ দিয়েছেন। ওই পেঁয়াজওয়ালা আত্মহত্যা করবে না তো কি হবে? ওই আত্মহত্যা কার উপর বর্তাবে? আপনি এখন বলেন আমাকে, এই আত্মহত্যাটা কার উপর বর্তাবে? নিশ্চয়ই সরকারের উপর বর্তাবে। জি, নিশ্চয়ই। আমরা একটু আবার ফিরে আসি মৌসুমী আপনার কাছে। শুনছিলাম ইথুন বাবুর কাছ থেকে, এবং তিনি যে গানটার কথা বললেন, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই গানটা পরিবেশন করতে গিয়ে যেটি অল্প করে বললেন যে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছে, বিভিন্ন সময় হয়তো বা বিভিন্ন বাসা বাড়িতে থেকেছেন, বহুবার বাসা বদল করেছেন। আপনি কি সেই পিছন দিকের কথাগুলোটা আমাদেরকে ফ্ল্যাশব্যাক বলবেন কিনা? মৌসুমী, আপনাকে একটু জানবার চেষ্টা করছি। শুরুতেই ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে আমাদের ইনভাইট করার জন্য। যেহেতু এই কথাগুলো আমাদের অনেকবার বলা হয়ে গেছে বা সবাই জানে, তারপরও কিছু জিনিস না আসলে বলতে গিয়েও অনেক মানে আবেগ প্রবণ হয়ে যায় আমরা, যেটা আসলে বলতে চাই না, কারণ আমরা চাই না, আমরা সুন্দর একটা দেশ পেয়েছি বা এই দেশের জন্য আমরা ভালো কিছু করতে চাই, কাজ করতে চাই, যার কারণে সব কিছু মনের মধ্যে আছে। তারপরেও মনে হয় যে না থাক, আমরা কষ্টগুলোকে কষ্ট না মনে করে সামনের দিকে এগিয়ে ভালো কিছু করি। তারপরেও যেহেতু ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমত গানটা স্টার্ট করেছি আমি ছোট থেকেই। আমি ঢাকাতে এসেছি যখন গুরু ইথুন বাবুর হাত ধরে আমার গানের জগতে মানে আবার নতুন করে তালিম নেওয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যখন দেশ নিয়ে, দেশের এই পরিস্থিতির কারণে দাদা গান লিখলেন, দেশটা তোমার বাপের নাকি। তো এই গানটা লেখার আগেও উনি আমাকে বলেছিলেন যে মৌসুমী গান গাইতে হবে স্টেজে। হ্যাঁ,
তো সেক্ষেত্রে গানের সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে আমি তো ছোট মানুষ, বাট আমার কাছে মনে হলো যে আমরা হয়তো অস্ত্র ধরে যুদ্ধ করতে পারবো না দেশের জন্য। তো দেশকে যেহেতু ভালোবাসি, সেই ক্ষেত্রে দেশের জনগণের জন্য যদি এইটুকু যদি কিছু করতে পারি, ওইটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া হবে যে না আমি কিছু করতে পেরেছি। তো সেক্ষেত্রে আমরা গান করেছি, স্টেজে গান গেয়েছি, আন্দোলনের সমস্ত গান, দেশটা তোমার বাপের নাকি থেকে শুরু করে তার আগেও আমরা অনেক ধরনের গান করেছি, যেমন তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, তোমার তলে তলে ব্যথা গো, তারপর হচ্ছে ভোটের বাক্সে লাথি মারি, আমরা সব দেন হচ্ছে আরো অনেক গান। আমি মেজর জিয়ার কথা বলছি, মামার বাড়ির আবদার, প্রায় আমরা 40টা গান করেছিলাম ওই সময়, আন্দোলনের সময়। তো সব গানই আমাদের কিন্তু ছিল একদম জনগণের মনের কথা, যে বিগত বছরগুলোতে যখন ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মন খুলে কথা বলতে পারতো না, তাদের মনের কষ্টগুলো তুলে ধরতে পারতো না, যদি একটা কথা বলে সেই কথাকে ভিত্তি করে তাকে ধরে নিয়ে যাওয়া, তাকে হুমকি দেওয়া, এই ধরনের বিষয়গুলো, যার কারণে মানুষ না মানে জাস্ট খেয়ে পড়ে বেঁচে আছে এইটুকুই। মনের যে একটা উৎফুল্লভাবে যে দেশে মানে বাংলাদেশে বেঁচে থাকা বা জীবন যাপন করা, এটা কারোর মধ্যেই ছিল না আমি মনে করি। তো সেই ক্ষেত্রে যখন এই যে দেশটা তোমার বাপের নাকি কথাটা গুরু লিখলেন, এই একটা লাইনেই কিন্তু লাখো মানুষের মনের কথাটা বের হয়ে আসছে। এই জন্য কিন্তু সবাই গানটাকে একদম অন্তরস্থল থেকে নিয়েছিল এবং যুদ্ধ করার জন্য বা প্রাণ দেবার জন্য, দেশের জন্য সবাই কিন্তু উজ্জীবিত হয়েছিল। তো এরকমটা গানের সময় তো অনেক ধরনের সিচুয়েশনে পড়তে হয়েছে, যেহেতু ফ্যাসিস্ট সরকারের আমল, এত বড় দুঃসাহসিকতা দেখানো। হ্যাঁ, তো যেহেতু আমি মেয়ে মানুষ, ছোট মানুষ, দাদারা আমার মাথার উপরে ছিলেন, তাদের হাত ছিল, আমার বড় ভাই ছিল, এটা সবাই ছিলেন দেখে হয়তো অনেক কিছুই আমি বুঝতে পারিনি। কিন্তু যেটা সব থেকে বেশি আমার জন্য কষ্টকর ছিল সেটা হচ্ছে যে বাড়ি একের পর এক আমাকে চেঞ্জ করতে হয়েছে, পালিয়ে বেড়াইতে হয়েছে, এই বাড়ি থেকে ওই বাড়ি, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে আরেক বাড়ি। দাদা আমাকে কখনো এখানে রাখে, কখনো না এখানে আছি, 5 দিন থাকলাম ওখানে, ওখান থেকে আবার চেঞ্জ। ওর কাছ থেকে কেড়ে নিয়ে বলি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে মানুষ যে আমাদেরকে ভালোবাসতো, যে মানুষ যে আমাদেরকে পছন্দ করতো, এগুলোর পিছে কিন্তু একটা কারিগর ছিল। কারিগরটার নাম হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা চুপি চুপি এসে ও দেখা করতাম, আমরা দেখা করতাম। আমাদের একটা সেন্টার ছিল, ওর মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার সব ভিন্ন, মানে আমাদের কোনো আমাদের লোকাল নাম্বারগুলো একদম অফ ছিল। আর আমাদের শুধু আমাদের কন্ট্যাক্টের জন্য মানে আলাদা একটা নাম্বার। এখান থেকে আমরা যখন কাজ করতাম, যখন ওদেরকে রেখে এসে যখন আমরা কথা বলতাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, এই নাটকটা করতে হবে, এইভাবে এটা করতে হবে, এখানে আসতে হবে, এই গানগুলো করতে হবে, এই দেশটা তোমার বাপের নাকি যখন হিট হয়ে আসছে, তারপরে কিন্তু আমাদের অনেক গান, ফিরাই দে মোর ভোটের অধিকার ওরে স্বৈরাচার, তখন মনে করেন আমরা রোড মার্চে আছি, এই গানটা ছিল আমাদের ফার্স্ট গান। রোড মার্চে আছি হচ্ছে আপনার তারুণ্যের রোড মার্চ ছিল তখন যুবদল ছাত্রদল মিলে একটা স্বেচ্ছাসেবকদের একটা রোড মার্চ ছিল। এই রোড মার্চে গোটা বাংলাদেশে কিন্তু ওই গান কিন্তু প্রথম হিট হয়ে আসছে, ওখানে পরানা হাসান গাইছিল আর ও গাইছিল। তো এরকম গান আমাদের কাছে অনেক ছিল, কিন্তু এগুলার প্রেরণার পিছিয়ে, এগুলা যা কিছু কাহিনীর পিছিয়ে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার ইনস্ট্রাকশনে আর কি দাদার নেতৃত্বে আমরা গান করছি। এখনো দেখবেন যে আমরা যেটা কাজ করলাম গত পরশুদিন পয়লা মে করলাম ওনার ইনস্ট্রাকশনে, তার পয়লা বৈশাখ করলাম ওনার আমরা জাহাজ থেকে পয়লা বৈশাখ উদযাপন করলাম, সবাই আমরা ছিলাম। তো এই কাহিনীগুলো আসলে পিছে একজন থাকতে হয়, তো সেই পিছের লোকটাকে হয়তো কেউ নিয়ে আসে না সামনে, তা আমরা নিয়ে আসি এই জন্য যে উনি আমাদেরকে যেভাবে ওই সময় সাহস দিয়েছে, একজন মিউজিশিয়ান পর্যন্ত দেখা করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। আমাদের যারা মিউজিশিয়ান যারা আমাদের সাথে কাজ করে তারা সবাই দেখা করছে, এবং মানে যেখানে উনি ডাকতো দেখা করার জন্য স্কাইপেতে, সেখানে যেতে হতো। ধরেন যে মনে করেন আমাদেরকে বাড্ডাতেই ডাকছে, বাড্ডাতেই গেছি কোনো একটা জায়গায়, অত্যন্ত নীরবে যেতে হবে, বা আমাদেরকে পার্টি অফিসে ডাকছে কিন্তু ওইভাবে ঢুকতে হবে। আগে ওকে পাঠাই দিয়েছি বোরখা পরে, বা ওই যে করছে আসছে, আমরা আসছি মুখে পরে, সানগ্লাস পরে, হেলমেট পরে,
মানে আমরা তো তখন আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে হচ্ছে, আপনি যাই বলেন তাই বলেন, ওই উবার ভাইয়ের ওই যে কি যেন বলে মোটরসাইকেল, এইটা উবাই আমাদেরকে খুব হেল্প করছে। বড় বড় মোটরসাইকেল পরে নিতাম, বেশি এইখানে জন্য বেঁচে গেছি কিছুটা, না তো এতদিন লাশ টাস পাইতেন। জি, মৌসুমী বলছিলেন যে আপনি এই বাসা সেই বাসা চেঞ্জ হ্যাঁ, করেছেন। তখন এইভাবে তো অনেকগুলো বাসাও চেঞ্জ করতে হয়েছে বা পালিয়ে থাকতে হয়েছে, তো যার কারণে লাইফে তো একটা রিস্কি ছিলই, এই ব্যাপারটা ছিলই। ভয় লাগেনি এমনটাও নয়, না না ভয় তো লাগছে, লেগেছিল, কারণ আসলে উনার ফ্যাসিস্ট সরকারের তো কোনো নির্ধারিত কোনো ইয়ে নাই যে আসলে ধরার পর কোথায় রাখবে। আয়নাঘর, হ্যাঁ, আয়নাঘর না আয়নাঘর না হায়নাঘর নাকি কোথায় রাখবে, এটা আসলে যদি সুনির্দিষ্টভাবে যদি আমরা জানতাম তাহলে হয়তো বা একটু বুক ফুলিয়েই চলতাম। যাই হোক, তারপরে নদীতে লাশ ভেসে উঠবে, হ্যাঁ, কারো চোখ কোথায় পাওয়া যাবে, হাড্ডি কোথায় পাওয়া যাবে, পা কোথায় পাওয়া তো যাবে, সবকিছু মিলিয়ে তখন আমার কাছে মনে হলো যে বাবা যেটাই হোক, যেহেতু দেশের জন্য কাজ করছি। আজ পর্যন্ত আপনি চিন্তা করে দেখবেন যে বিএনপির নেতা খালি ভারত বিরোধী একটা কথা বলেছিল ইলিয়াস ভাই সিলেট থেকে, তাকে কাজে খুঁজে পেয়েছেন? তাহলে আপনি দেখেন লাশ গুম করছেন বা যাই কি করছেন, যদি মেরে ফেলে দিচ্ছে তাকে মেরে ফেলে লাশটা দিয়ে দেন না, তাও তো মনে করেন বাসার লোকজন জানবে যে আমার হাজব্যান্ডটা মারা গেছে। এখন বলছে সে গুম হয়ে আছে, সে আসবে কি আসবে না, থাকবে কি না, ছেলে পেলে এখনো অপেক্ষায় থাকবে, ওয়াইফ অপেক্ষায় থাকবে। এই যে কুকীর্তিগুনা, এই যে মানুষকে নিয়ে আয়নাঘর টায়নাঘর, এই যেটা শিক্ষাটা যে দিয়ে গেল আমাদের কাছে, যে 15 বছরের শিক্ষাটা নিলাম, পৃথিবীর যত সুন্দরভাবে তৈরি হয়ে আসছে, এডিকশন যেভাবে আসছে, জেনারেশন যেভাবে আসছে, এই জিনিসগুলো কি আসছে। আজকে ইসরায়েলে দেখেন কি অবস্থা করতেছে, আমাদের আফগানিস্তানকে কি অবস্থা, ফিলিস্তিনকে কি অবস্থার মধ্যে রাখছে। তো পৃথিবী কি এটা ভাবে চলবে? প্রতিবাদ হবে না? মুসলমান কি এভাবেই মরবে? কারণ তো যে রাক্ষসী কি এভাবে জন্মাবে? দেখেন গোষ্ঠীসুদ্ধা বলে যে চমৎকার বিষয় আছে একটা এখানে, শেখ ফ্যামিলির বাংলাদেশে কেউ নেই। তাহলে দেখেন কত বড় গাদ্দার মহিলা, যে দেশে যাদের সাথে যারা তাদের দল করত তাদেরকে পানিতে ভাসিয়ে নদীতে ডুবিয়ে চলে গেছে, কিন্তু তার ফ্যামিলিকে সে নিয়ে চলে গেছে। এই জন্যেই আমার বেগম জিয়া একটা কথা বলতেন যে সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। উনি যেগুলো যেগুলো বলেছে ওই সময় দেখেন সব কিছু ঘটে যাচ্ছে, মনে হচ্ছে গণকের মতো বলে গেছে। গণক জ্যোতিষরা যেভাবে বলতো সেভাবে বলে গেছে। বেগম জিয়ার কথা বলছি, কত অত্যাচার, 16 বছর 15 বছর বাড়ি থেকে বের করে দেওয়া, জেল জুলুম, 2 কোটি টাকার জন্য জেলে ঢুকানো, জেলের মধ্যে নিয়ে 5 বছরের জেল, 10 বছর করা। কি এটা কি সিস্টেম ছিল জেলের মধ্যে বাংলাদেশে? একটা মহিলা, একজন, আমরা তাকে তাড়াতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আর আল্লাহ কি করেছে? তার গোষ্ঠী শুদ্ধা তাড়াই দিয়েছে দেশ থেকে। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, যাকে ধরে তাকে ছাড়ে না। অহংকার, এইসব সব ছিল অহংকার। আজকে দেখেন আওয়ামী লীগের যারা যারা যে সেক্টরে গেছে, আজকে থেকে যে চিন্তা করে দেখেন সেক্টরগুলোর কি অবস্থা হয়েছিল। একজন বেনজির, একজন পুলিশের কর্মকর্তা লাগাতার মনে করেন তার জমি আর জমি আর জমি, বোট ক্লাব, অমক সমক, হ্যান ত্যান। আল্লাহর ভয় নাই রে ভাই, আল্লাহর কোনো ভয়ই নাই এদের ভিতরে। এটা কি নিয়ে যাবে, কি করবে? আর একজন মনে করেন ভাতের হোটেল খুঁজে বসে আছে, ভাতের হোটেলের যখন কাহিনী এখন যখন আসছে, লোকজন ভয় পাচ্ছে রীতিমতো। তারা যে টর্চার করছে, চমক করছে, তমক করছে, এটা কি? এটা কোনো দোষ? পুলিশের কাছে মানুষ যাবে হচ্ছে হেল্প নিতে, সাহায্য নিতে, সেই পুলিশ মনে করেন গলা টিপে ধরছে। তাহলে আমাদের পুলিশ প্রশাসনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? পুলিশের প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল সেটা হারানোর পথে ছিল, যেটার জন্য আমরা কাজ করছি। কারণ পুলিশ তো আমাদেরই, কিন্তু পুলিশকেও চিন্তা করতে হতো, তার সন্তান নাই, মানুষকে নির্বিচারে গুলি করছে, বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে। কোথায় ছিলেন আপনি? 5 তারিখ যদি না ঘটতো, একটু ভালো করে ক্যালকুলেশন করেন কিরণ ভাই, আপনি বুঝেন। এখনো তো মনে করেন আহত কতজন আছে। এদেরকে কি এই আমাদের যে কমিটমেন্ট, এই আমাদের যে বর্তমান ইউনূস সরকারের যে কমিটমেন্ট, তাদের কাছে পৌঁছাতে পারছি? তারা আহত, পা ভেঙে আছে, অমুক ভেঙে আছে, তমুক ভেঙে, হাত নাই, চোখ নাই। যে কমিটমেন্টের টাকাও তো এখন পর্যন্ত দেয়নি, ভালো করে হিসেব করে দেখেন। যে নিশ্চয়ই আমরা শিল্প সংস্কৃতি রাজনীতির কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, কণ্ঠশিল্পী ইথন বাবু, এবং রয়েছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী। আমরা বিগত সময়ের দুঃখ, কষ্ট, হতাশার কথা শুনছিলাম, আমরা একটু আশার বাণী শুনবো।
এবং আমরা সেই সাথে সাথে যে গানগুলো আমাদের এই প্রজন্মকে অস্ত্রের ছাড়াও তাদেরকে অস্ত্রের মতো অগ্নি স্পৃঙ্গর মতো তাদেরকে প্রজ্বলিত করেছে, সেই গানের কয়েকটি লাইনও আমরা বিরতির পর শুনবো। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা ছোট একটা বিরতি দিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম শিল্প, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গীতিকার সুর করা সঙ্গীত পরিচালক কণ্ঠশিল্পী ইথুন বাবু রয়েছেন আমাদের সাথে। রয়েছেন একজন জনপ্রিয় এই সময়ের সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমরা অনেকগুলি কথা শুনছিলাম এবং সেই কথাগুলোর মধ্যে কিভাবে এই জুলাই যে 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, সেই ঘটনার আগে আপনারা গান লিখেছেন, গান রেকর্ড করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, কীভাবে ছদ্মনামে থাকবার চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো একটু যদি বলেন দর্শকদেরকে। এটিও একটি মনে হয় আমার মনে সিনেমার কাহিনীকে হার মানাতে পারে। জি না, আমরা তো মৌসুমীর নাম চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, ওকে আমরা মন্টু বলে ডাকতাম। আচ্ছা, এখন আমি মন্টু বলেই ডাকি। হয়তো বিশেষ ক্ষেত্রে কোনো জায়গায় গেলে হয়তো ওকে মৌসুমী বলি, কিন্তু আমি আর মন্টু এটা কর, এই মন্টু এটা কর, মন্টুই বলে। মন্টু বলতে হতো কেন? মন্টু বলতে তো কারণ মৌসুমী নামটা এমনভাবেই প্রচার হয়ে গেছিল যে মৌসুমী যে আমাদের সাথে কাজ করে বা ফোনে যে কথা বলি বা কোনো কিছু করি, আচ্ছা, কারোর সাথে কথা বলতে মানে মন্টুকে রে, মন্টুর সাথে তুলভাবে কথা বলতে, কারণ আমাদের দেশটা তো ওইভাবে এর কথা ওকে বলি, এর কথা বলি, এটা তো ছিলই। তো ওই পটভূমি থেকেই ওর নাম চেঞ্জ করা থাকতো, বিশেষ করে ওর নামটা চেঞ্জ করা থাকতো। তো এটার করার পরও আমরা যে আজকে মনে করেন যে জায়গাতে আছি, দেখেন গতকালকে আপনি খেয়াল করে দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছে, যে খুব সুন্দর কথা বলছে, যে আপনি খেয়াল করে দেখবেন যে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচন চাওয়াটাই মনে হচ্ছে একটা অপরাধ। এটা গতকালকে এবি পার্টির একটা ইয়েতে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে আমরা যেহেতু সব দল এক হয়ে কাজ করছি, কিন্তু দেশে কিন্তু সব দল এক হয়ে কাজ করছি, তাহলে নির্বাচনটা সব দলের কিন্তু এটা প্রাপ্য, ওরা চাচ্ছেও তাই। তো এটা দিয়ে দিলে কিন্তু এটাই হয়ে যায়। আপনি ভালো করে চিন্তা করবেন, আজকে আমরা আলাপ করছিলাম, যদি পাকিস্তান ইন্ডিয়া যদি তাদের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ হয়ে যদি সাময়িক ক্ষেপণ হয়, তখন কিন্তু আমাদের এখানে একটা বলার স্কোপ থাকবে যে যুদ্ধ চলছে, এই জন্য আমাদের নির্বাচন একটু পিছাতে হবে। মানে আপনি ক্ষোভ কিন্তু পাচ্ছেনই, এইগুলা মানে একটা তৈরির ক্ষোভ গুণা যেগুলা মনে হচ্ছে আমাদের। তো আমার মনে হয় যে নির্বাচনের জন্য আমাদের যেহেতু প্রতিটা দলের প্রতিটা সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে, হিসাব করে দেখেন। এখন হয়তো কেউ দু একটা ছোট ছোট যারা আসছে তারা হয়তো আওয়ামী লীগের অপসারণ চাচ্ছে বা বন্ধের চাপি চাচ্ছে আমক সমাগে, তারপরেও কিন্তু এটা একটা রহস্যজনক, এটা নিয়ে কোনো কথা নেই। আওয়ামী লীগের নিষেধের জন্য গতকালকে মনে হয় একটা মিটিং মিছিলও করলো আমাদের যে নতুন পার্টি হয়েছিল, কি নাম যেন, এনসিপি, ওনারা করছে, বেশ ওনাদের দাবিও ছিল যে এটা হবে। তো এগুলো নিয়েও কোনো কাজ করতে গেলে এই পর্যন্ত 8 মাসে আপনি কি কাজ করেছেন, এটার একটা কোনো মানুষের কাছে কিন্তু কোনো জবাবদিহিতা নাই। তো আপনার এই নির্বাচনের জবাবদিহিতা কীভাবে থাকবে? আবার কিছু জিনিসগুলো আপনাকে বলে রাখি, যেহেতু আজকে আপনি আমাকে ডাকছেন, যেহেতু এখানে বলছেন রাজনীতি, সংস্কৃতি, রাজনীতি নিয়ে, আপনি দেখবেন খেয়াল করে বাইরের কিছু লোকজন আছে যারা খুব টুপুর টুপুর করতো, তাদের একটা জনপ্রিয়তা আছে, তাদের চ্যানেল আছে, অমুক সমক হ্যান ত্যান, তারা যখন যাকে ইচ্ছে তখন তাকে নিয়ে কথা বলতেছে। মানে জনগণকে বিভ্রান্ত করার জন্যই তারা যথেষ্ট। হিসাব করে দেখেন, হ্যাঁ ঠিক আছে 5ই আগস্ট হয়ে গেছে, তুমি বাংলাদেশে এসে যদি কথা বলো, বিদেশ থেকে কথা না বলে বাংলাদেশে এসে কথা বললে আমার কাছে ভালো লাগবে। এটা মানে মনে হইতেছে, আমার কাছে জরিপটা মনে হইতেছে তাই, যে আপনি মনে করেন আজকে আপনার পিছে লেগে গেছে, কালকে এর পিছে লেগে গেছে, পরশু ওর পিছে লেগে গেছে। বিষয়টা কিন্তু খেয়াল করে দেখেন, তার গতিবিধি কিন্তু মানুষের কাছে একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আসলে তারা কি চাচ্ছে দেশটা নিয়ে? একটা লোকের তো, যেমন আমি বিএনপি করি, আপনি আমাকে যা ইচ্ছাই বলেন, আমি বিএনপির বাইরে যাব না, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের বাইরে আমি যাব না, আমার দেশনেত্রী বেগম খালেদা আদর্শের বাইরে যাব না, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দলকে চালাবে তার বাইরে যাব না, এটা তো আমার আদর্শের মধ্যে থাকবে। এখন তোমরা যে এত বড় বড় লেকচার মারছো, এই করছে, এই পিছিয়ে লাগছে, এর পিছিয়ে লাগছে, এটা করতেছে, এটার আদর্শ তো কোথায়? মানে যাকে তাকে যা ইচ্ছা তাই করতেছে, তো এটা কিন্তু কোনো প্রতিবাদ নাই। আমি আস্তে আস্তে দেখছি ভিউ কমছে, আমি আস্তে আস্তে দেখছি যে ভিউ কমে, কিন্তু প্রতিবাদ করতে হবে তো এইসবের।
জি, নিশ্চয়ই সে আলোচনা করবো। তবে ওই যে কথাটা আমরা বলছিলাম যে আজকে তো আসলে আমরা শিল্প সংস্কৃতি নিয়ে একটু বেশি থাকবার চেষ্টা করবো, যেহেতু শিল্পী মানুষকে পেয়েছি এখানে। যে এই যে যে আমার অনেকগুলি গান আমি দেখেছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, মানে কতগুলি গান রচনা হয়েছে ইতিমধ্যে। আমরা 40টা গান করেছিলাম। আমাদের লাস্ট গান ছিল 3রা আগস্ট, ক্ষমতা এন্টারপ্রাইজ, ক্ষমতা এন্টারপ্রাইজ মৌসুমীর করা। কি ছিল সেই গানটা, মানে ক্ষমতা লাইনগুলো কি ছিল? দেখাও, শোনাও। মেইন 2 লাইন আর কি, ব্রিজ লাইনটা আমি শুধু শোনাচ্ছি। এটা হচ্ছে, ক্ষমতার লোভে গড়েছ তুমি ক্ষমতা এন্টারপ্রাইজ, দেশের মানুষ করবে বিচার, করবে তোমায় সাইজ। কথাটা ছিল এরকম, ক্ষমতার লোভে গড়েছ তুমি ক্ষমতা এন্টারপ্রাইজ, দেশের মানুষ করবে বিচার, করবে তোমায় সাইজ, এরকম আর কি। তো এই 2টা লাইন আসলে এত চমৎকার ছিল। আর আনফর্চুনেটলি এভাবে 5 তারিখে একদম গানের কথাগুলো অনুযায়ী দেশটা আমরা স্বাধীন দেশটা আমরা পাইলাম। তা আমি একটা জিনিস শুধু বলবো ছোট্ট করে, যে গান শুধু বিনোদনই দেয় আমাদেরকে বা জনগণকে, তা কিন্তু না। গান শুধু বিনোদন নয়, গান মানুষের মনের কথা তুলে ধরে, মানুষের কষ্টটাকে তুলে ধরে। শুধু গান নয়, নাটক বলেন, আবৃত্তি বলেন, অভিনয় বলেন, মানুষকে বিপ্লবী করতে সহযোগিতা করে, আন্দোলনের তো তাদের এই যে মনের কষ্ট বা না বলতে পারা যে গোপন কথাগুলো, মন খুলে কথা বলার যে সাহসিকতা, এটা একমাত্র গানের মাধ্যমে বা নাটক মানে শিল্পের মাধ্যমেই এটা ফুটে ওঠানো সম্ভব। গানের মধ্যে একটা বিপ্লবী চেতনা আছে, যে দেশটা তোমার বাপের নাকি। কেন, কেউ কি দেশটাকে বাপের মনে করতো কিনা? অবশ্যই। আপনি কেন, আপনি ভুলে যাচ্ছেন কেন? আমি ভুলে যাইনি, আপনি যা জানবার চেষ্টা করছেন। টেলিভিশন বলতো ওর বাপের, টেলিভিশন দিয়েছে আমি বন্ধ করে দেবো, কারেন্ট দিয়েছে আমি বন্ধ করে দেবো, এটা আমার বাপের এটা ছিল অমুক সময়, বলে কি একজনের বলে হাতে চুরিয়ে বলে ওটা বলে ওর বাপের। তো সব কিছু তো ছিল দেশ। লাস্ট ফিনিশিংয়ে এসে তো মনেই হলো যে আসলেই ওদের দেশটা ওদের বাপের। তখন না আমরা চিন্তা করলাম 2022 সালে, এটা 2022 সালে গানটা লিখছিলাম। তো 2022 সালে এসে তখন চিন্তা করলাম যে আসলে তো এরা যা শুরু করছে আর যা করছে, 41 মিশন 42 মিশন, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো না, দিয়ে দিই। কারণ আমি চিন্তা করতাম যে এটাই শেষ, আর কিছু করার নাই। যেহেতু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে থাকি, তার দল করি, বেগম জিয়ার কাছে থাকি, তারেক রহমানের সাথে দল করি, একসাথে থাকি, আমাদের লোকজন সব জেলের মধ্যে ভর্তি, মানুষের মৃত্যু হচ্ছে কী করে, ফাঁসি দিচ্ছে কী করছে, কাঁদছে আকল পাকল, সব চিন্তা করে দেখলাম যে আসলে তো দেশটা ওদের বাপের। তখন আমরা লিখলাম, মনে রেখো যুদ্ধ করে দেশ পেয়েছি। তো এইখানে এক হাতে মৃত্যু আর এক হাতে মুক্তি। ওরা তো ডেসপারেট ছিল। ওই পড়ান, শিবাশানু, আমাদের সাথে যারা আছে, মুন্না, আমাদের মিউজিশিয়ান গ্রুপ, তারপরে পড়ান, তারপরে মনে করেন সুজন, রিপন, তারপরে মনে করেন রোজেন, কতজন ছিল আমাদের সাথে। তারা কিন্তু ভয় করেনি। সুজন, এরা কিন্তু জানের ভয় করেনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমাকে তো 4ই আগস্ট যখন আমরা ইয়েতে থাকি, প্রেস ক্লাবের সামনে থাকি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য যেতে হয়েছে সকালবেলায় এবং বিকালবেলা, 2টা টাইমেই যেতে হয়েছে। তো ওখানে চলছে প্রতিবাদ সভা চলছে, হঠাৎ করে গ্রেনেড হামলা, আর মনে করেন গ্যাস, কেদানি গ্যাসের হামলা আর ফায়ার। ওখান থেকে আমাকে এক সাংবাদিক আবুল ভাই নাকি কোথায় থেকে এসে হেলমেট পরে আমাকে উদ্ধার করলো। ভিতরে ঢুকে তারা রীতিমতো শুরু করে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জিতুনবাবু আছে এখানে, গাজী ভাই মারা গেল আমাদের, উনি আল্লাহ বেহেশতে নসিব করুক, উনি ছিল, তারপর আরও অনেকে ছিল। ওরা আমাকে নিয়ে সবচেয়ে ভয় ছিল ওদিনকার। কিন্তু ওইখান থেকে পালিয়ে এসে রাত্রির 8টার সময় আমি আমাদের মুন্না, তারপরে রিপন, সুজন, 4 জনে মিলে আমরা চিন্তা করলাম যে আর জীবনের ভয় দেখে কোনো লাভ নাই, চলো 4 তারিখ আজকে, চলো আমরা যাব শাহবাগে। কোন 4 তারিখ এটা? 4ই আগস্ট। 4 তারিখে আমরা 4ই আগস্ট যাব। আমরা গিয়ে ইয়ে ভাঙবো আগে, 8টা থেকে যে কারফিউটা ভাঙবো। কারফিউ ভেঙে আমরা কিন্তু চলে গেছি। 5 তারিখ সকালবেলা ওদেরকে নিয়ে মিছিল বের করছি, আনন্দ মিছিল। ওটাতে খুব মজা, মানে সারা রাত্রি ঘুমাইনি। এটাই আল্লাহর কাছে পাওয়া। মানে আগের রাতটা কেমন ছিল? মানে কঠিন একটা ব্যাপার ছিল, কারণ আমি তো ইয়ে করে দিয়েছি, লাইভ করে দিয়েছি ফেসবুক থেকে, ফেসবুক খুলে
কি লাইভ করেছিলেন? মানে ওখানে যে Facebook আছি live। শাহবাগে যে আমরা আছি, আমি যে গান গাচ্ছি দেশটা তোমার বাপের নাকি, মানে ওখানে সব তো সাংবাদিকরাই ধরছে আমাকে যে বাবু ভাই এটা করতে হবে, এটা করতে হবে, আপনি আসছেন। এটাই নিয়ে তো তখন আমরা খুব ব্যস্ত। মানে 4 তারিখ রাতে আপনি লাইভ করছিলেন? রাত্রে যে 12:30, 12:30। মানে ওটা 5 তারিখ হয়ে গেছে। আপনার কাছে কোনো ইঙ্গিত ছিল? ইঙ্গিত ছিল না, মানে মনে সাহস ছিল, হয় মৃত্যু না হয় মুক্তি। কারণ আমি তো একটু আগে বেঁচে আসছি বিকেলবেলায় যে ইয়ের মধ্যে ছিলাম, ওখান থেকে আমি আরও চিন্তা করছি যে আজকে আর আমার কিছু হবে না। কারণ আমি তো ফ্যামিলি থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম, আমার মেয়ের কাছে, ছেলের কাছে, সবার কাছে বিদায় নিয়েছিলাম। আমি তো একাই, ওদেরকেও বলতাম কীভাবে মাটি দিবি, কোথায় মাটি হবে, সবাইকে সব রকমভাবে বুঝাই দিতাম। কারণ আমাকে পেলে তার পাওয়া যেত না। তাই 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 হ্যাঁ, আমাকে পাওয়া যেত না। মানে কিভাবে আপনার মাটি হবে, কবর হবে? হ্যাঁ, যদি পাওয়া যায় তাহলে আমি বলতাম যে আমার মায়ের পাশে রাতছেতে দিতে হবে। আচ্ছা, এটাই ছিল ডিমান্ড। তাছাড়া তো আর আমার লাশ পাওয়া যেত না, এটাই সবচেয়ে মারাত্মক বিষয় ছিল। যেমন আমরা সব গল্প করতেছি, যারা 5ই আগস্টের পরে বেরিয়ে আসছে, মহাসচিবের সাথে গল্প করছি, আমাদের মিল্লাত ভাইয়ের সাথে গল্প করছি, তাদের বাড়ানোর ঘটনা চিন্তা করছি যে 5ই আগস্ট সকালবেলায় কী হলো। তো জেলার সাহেব একজন আর্মিকে নিয়ে ঢুকছে, তখন সবার মুখ চোখ শুকাই গেছে, নিশ্চয়ই মারার জন্য আসছে। এইদিকে গুলি, মানে ওনারা তো জানতে পারছিল না, একমাত্র বিটিভি ছাড়া কিছু নাই। তো ভাই খুব ভালো কথা বলছে, মিল্লাত ভাই, যে যখন দেখলাম যে বঙ্গবন্ধুর ইয়েটা পৃথিবীকে পড়ে গেল 12টার দিকে, তখন আমরা বুঝে নিচ্ছি সামথিং ইয়ে। তখন আমরা চিল্লাচিল্লি শুরু করছি যে ওই যে আগস্টের যে শেখ মুজিবের যে আগস্টের যে একটা ছবি ছিল, ছবি থাকে যে আপনাদের টেলিভিশন সব জায়গায় ছিল, এটার পরে কিন্তু এগুলো কিন্তু একদম গল্প, মানে এইসব গল্প ওনাদেরকে নিয়ে এসে করলে। আমি তো মহাসচিবকে জিজ্ঞেস করে 1 ঘন্টা ধরে আমি আড্ডা মেরে জিজ্ঞেস করছি যে স্যার আপনার এই ঘটনা বলেন, এই ঘটনা বলেন, এই ঘটনা বলেন। এবার লুৎফুজ্জামান বাবর ভাইয়ের কাছে আসেন, বর্ধিত সভায় আমি তার হাত ধরে অনেকক্ষণ বসে আছি। বলছে আমি কোথায় ছিলাম, কি ছিলাম আমি নিজেই জানি না, 17 বছর কিভাবে আমার মৃত্যু হবে আমি জানি, অমুক সমক। তো কি দেশ ছিল, কোথায় কিভাবে ছিল, মানে একটা লোক 17 বছর জেলের মধ্যে আছে, তার কয়েকদিন আগে ফাঁসি হবে, সেই জায়গায় সে মুক্তি হয়ে আসছে, তার কাছ থেকে আপনি কি নেবেন, কি বুঝবেন, কি মানে কোথায় ছিলেন, সে তো জানছে যে সে আর নাই। তো এগুলো যাতে কোনোদিন আর না ঘটে, এইসব থেকে আমাদেরকে মুক্তির পথ। কিন্তু আপনারা কি সেই মুক্তি দিবেন যদি আপনারা কখনো? আমরা দেশের জন্য কাজ করতে বাধ্য, কারণ এটা আমার জন্মভূমি, আমার মাটি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, সবার দেশ, সবার দেশ। এখানে আমার ওই ক্যামেরা ভাই পিছিয়ে আছে, ওনারও দেশ, এটা কারো বাপের দেশ না। আমি যেমন বলেছিলাম যে 24 আগস্ট, 5ই আগস্ট, এটাও কিন্তু কারো বাপের না, এটা মনে রাখেন, কিন্তু এটাও কারো বাপের না। এখানেও কিন্তু সবাই, ছাত্র জনতা, মা বোন, শিশু মিশু, আমাদের গানগুনা, ওর গানগুনা, সব বাচ্চা বাচ্চা শিশুরা, দেশটা তোমার বাপ, পাশের দেশ দাদা বাবুরা, ওরাও গান বাজাচ্ছে, দেশটা তোমার বাপের নাকি। কলকাতায়, হ্যাঁ কলকাতায় আবার ধরেছে, আসামের ভাষায় গান করতে গিয়ে ওকে আবার ধরছে। এই যে জিনিসগুলো আমরা কিন্তু তৈরি, এটা গান কিন্তু ফ্যাক্টর। সংস্কৃতি, যে দেশের সংস্কৃতির চর্চা না থাকবে, সংস্কৃতিকে নিয়ে যদি না থাকে, তাদের ঐক্যটা যদি না থাকে, সে দেশটা কোনোদিন আগাতে পারবে না। আপনি মনে রাখেন, আপনাকে প্রমাণ দিয়ে দিলাম, এই 15 বছরের একটা গান, দেশটা তোমার বাপের নাই। নিশ্চয়ই আমরা মনে করি দেশটা আমাদের সবার। আমি মৌসুমী চৌধুরীকে কথা বলবার সুযোগ দিতে পারলাম না, আমরা বিরতির পর আসবো। তবে তার গান আমরা শুনেছি। আবার আমরা কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ইথুন বাবু এবং এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরীকে আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে বিরতির পর নিয়ে আসবো। প্রিয় দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন শিল্প, সংস্কৃতি ও রাজনীতি কথা বলবার জন্য কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার ইথুন বাবু রয়েছেন, সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী। আমরা ইথুন বাবু ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, আমরা একটু মৌসুমী আপনার কাছে আসি। আপনি শেষ একটা গান আমরা দেখলাম ইউটিউবে, সেটা হচ্ছে যে দিল্লির লাড্ডু, একটি গান বোধ হয় এসছে। সেই গানটি আসলে কি বোঝানোর চেষ্টা করেছেন, বা সেই গানটি যদি আপনি একটু নিজেকে শুনান, আমরা যদি স্ক্রিনে শুনতে চাই। গানটি যেহেতু দিল্লির লাড্ডু, এই গানটা যখন মানে রচনা করা হয়, গুরু ইথুন বাবু এই গানের স্রষ্টার সামনে আসলে গান নিয়ে খুব বেশি বিশ্লেষণ করা আমার জন্য খুব একটা সুইটেবল হবে না। যেহেতু উনি গানটি লিখেছেন, উনি কি থিঙ্ক করে বা কি চিন্তাধারা থেকে উনি গানটি লিখেছেন, এটা আমরা ওনার মুখ থেকেই শুনে নিব। তো আমি ছোট করে যেটা বলছি সেটা হচ্ছে যে যখন 5ই আগস্টে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, তো সেক্ষেত্রে এই যে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে যে আমরা কোনো গান ছাড়ি নাই বা করি নাই। এখানে একটা রিজনও ছিল, আমরা
বিশেষ করে ওপেন স্টেজ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম, যার কারণে হয়ে ওঠে নাই। কিন্তু এই যে মাঝখানে ওই সময় থেকে বেরিয়ে এসে কিছুদিন আগের কথা বলছি, যেমন একেবারে তোলপাড় সৃষ্টি হলো যে মোবাইল ফোনে মানে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে। কি নিয়ে এই যে দেশে আবার ফিরতে চাচ্ছে, আওয়ামী লীগ সরকারকে কখনোই দাবানো সম্ভব না, আমরা আবার আসব, আবার আমরা ক্ষমতা নিয়ে মানে ক্ষমতা ধরে বসে থাকবো, মানে এই ধরনের আরো বিভিন্ন বিভিন্ন হুমকি অনেক। তো এই হুমকির কারণে ওই প্রেক্ষাপট থেকে আমার মনে হয় দাদা গানটি চিন্তা করেছিলেন যে একটু কিভাবে দেওয়া যায়। গানটি কি একটু তো গানটির কথা হচ্ছে দিল্লির লাড্ডু, যদিও আমরা চিন্তা ভাবনা একটু করেছিলাম দাদা, একটু ছোট্ট করে বলি। ওইখানে গানটার নামটাই নির্লজ্জ নারী, নির্লজ্জ নারী দিয়েছিলাম। যে দেখেন আপনি এত খুন জখম লুটপাট দাবা নব্বা মানুষকে খুন লাস্টে শেষ ফিনিশিং আপনার শিশুদের রক্ত পর্যন্ত খেয়ে আপনার 5ই আগস্টে পালাচ্ছেন। পালানোর সময়ও সে প্রতিটা মেডিকেলে বলে দিয়েছে যে কারো কোনো যারা আহত যাবে তাদের কোনো চিকিৎসা হবে না। কত নিষ্ঠুর, কত ডাইনি। তখন এখান থেকে যাওয়ার পরে সে দিল্লি থেকে মনে করেন এবার ফোন করা শুরু করছে। তো যখন দিল্লি থেকে ফোন করছে তখন লিরিকটা একটু চিন্তা করলাম, দিল্লির লাড্ডু খাইয়ে তুমি করছো বাহাদুরি, দাদাগিরি। হ্যাঁ দিল্লির ওই একটু শোনালে বলে দিচ্ছে। তো এইখানে এই জিনিসটা লেখার পিছনে মনে করেন যে নির্লজ্জ নারী। দেখেন আপনি চিন্তা করেন, কোথায় তোমার ধন সম্পত্তি, কোথায় তোমার বাড়ি গাড়ি, লাস্ট ফিনিশিং এর কথা, কোথায় তোমার ধন সম্পত্তি, কোথায় বাড়ি গাড়ি, দেখেন সব ঘুরাই দিছে। আজকে তার ফ্যামিলি শেষ। আজকে যা ব্রিটিশের একজন পার্লামেন্টের ছিলেন তার চাকরি শেষ। তারপরে মনে করেন বাংলাদেশ থেকে দুদক তাদের চিঠি পাঠাচ্ছে শেষ। আজকে জয় বাংলা কোথায় গেছে? জয় বাংলা হয়ে গেছে। তো এই যে মানুষের অহংকার, এই যে মানুষের দেখেন, ভালো করে চিন্তা করে দেখেন, এই দিল্লির লাড্ডুটা কিন্তু এই জন্য দিয়েছি। দিল্লির লাড্ডু জবি খায়া অভি পস্তায়া, জবি নাহি খায়া অভি পস্তায়া, এটার জন্য এটার নাম দিল্লির লাড্ডু। দুটো গান কি গাওয়া যাবে কি? তুমি মানুষ মাইরা পালাই গেলা করো বাহাদুরি, মানুষ মাইরা পালাই গেলা করো বাহাদুরি, বেহায়া নির্লজ্জ তুমি আজব একখান নারী, ওরে বেহায়া নির্লজ্জ তুমি আজব একখান নারী। জি, আমি একটু আপনার কাছে আসি। প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে যখন হাজত বা 6 মাসের বোধহয় একটা কারাদণ্ড দিয়েছিল, তখন আপনাদের একটা গান প্রকাশিত হয়েছিল। সেই গানটি কেন কি ওটা ছিল আমার অধিকার কারাগারে। আচ্ছা, মানে মানুষ কিছু কিছু বললেই ওই অধিকারকে কারাগারে, তখন কিন্তু সবাই কারাগারে, অনেকেই মানে কারাগারে জায়গা নাই। যখন ইউনূস সাহেবকে জেল দিল 6 মাসের, সেদিনকাই আমরা একটা রিলিজ দিলাম যে আমার অধিকার কারাগারে। তো গানটা একটু অন্যভাবে গিয়েছি, অন্যভাবে করেছি। দেখেন আমি কিন্তু সবাইকে নিয়ে আসছি। ধরেন ওইখানে যারা যারা আন্দোলনে সম্মিলিত ছিল, যারা কিছু বললে কারাগারে নিয়ে যাচ্ছে। দেখেন অনেকের বাসাতে এরা কিন্তু অন্যরকমভাবে অত্যাচার করেছে, ধরে নিয়ে গেছে। দেখেন ছোট্ট বাচ্চাটাকে দেখলেন না, তার মাকে ধরে নিয়ে গেছে, তখন তার মায়ের জন্য সে কাঁদছে যে আমার মাকে ছেড়ে দেন। তো এই অত্যাচার গুণা থেকেই কিন্তু আসছিল আমার দেশটা তোমার বাপের নাকি। আমরা অনেক গান করেছিলাম, মামার বাড়ির আবদার, দেশে কোনো বিচার নাই, দেশে কোনো বিচার নাই। মানে আমরা দেখেন ওই সময় কিন্তু আমরা করছি কাজগুলো, কিন্তু পালাই করছি। তা কিন্তু প্রতীকী কিন্তু বানাই দিয়েছি, সিঁদুর কিন্তু লাগা দিয়েছি কপালে, যে ওটা যে ওদের প্রোডাকশন, এটা তো আমরা বুঝে ফেলেছি। আমি ওই সময় কিন্তু ভয় করিনি। আমাকে সবাই বলতো ওইথুন তুমি তো গেছো। যখন আমরা কাউয়া কাদের ওকে দিয়ে করি তোমার তলে তলে ব্যথা, ওইখানে আমাদের আপনাদের করা, হ্যাঁ তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। তো ওইখানে লেখার পিছিয়ে কারণ ছিল হচ্ছে তখন যেতে দিচ্ছে না বেগম জিয়া, আমাদের দেশনেত্রী, মানে বিদেশে না নিলে হবে না, চিকিৎসার জন্য যেতে দেন। এটা কত নিষ্ঠুরতা। তখন ওই কাউয়া কাদের বলেছিল যে আমাদের তো টেবিলের তলে তলে হবে, কি তো হয়ে গেছে তলে তলে, তখন ওকে দিয়েছিলাম তলে তলে, তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। তো ওরা অসুখ হলে তখন বিদেশ যেত দেখাতে, আর আমার মায়ের জন্য বিদেশ নাই, এখানেই বলে তারিফ করতে হবে। একজন প্রধানমন্ত্রী ছিলেন অবৈধ, তার কথাবার্তা, রুচি, চলা বেলা, এটা পুরোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে ধ্বংস করার পিছনে একটা মহিলা যথেষ্ট। এখন কোথাও যদি যাই বলেন যে বাংলাদেশ, বাংলাদেশ মানুষ যে একটা ডাইনি ছিল না মহিলা, আমাদের দেশে এখন শয়তান আসতে ভয় করে।
সবাই যে তোমাদের দেশে সবচেয়ে বড় বড় শয়তানের জন্ম আছে, এই জন্যই বলতেছি যে ও পালিয়েছে কিন্তু ওর দোষের গুণ আছে, খেয়াল করে দেখবেন। আপনি সব জায়গাতে কিন্তু ওই দোষের গুণ এখনো রেখে গেছে, সাপের ডিম গুণা আছে, এখন ফুটবল বাচ্চা হয়ে বাড়াচ্ছে, কিন্তু দেখেন কিছু কিছু কুখ্যাত কাজ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মনে করেন অনেক কিছু ধরা পড়তেছে। আপনার মিনিস্ট্রির গুণা ভালো করে চিন্তা করে দেখেন, তাদের যে 15-16 বছরের যে বানানো ডিসি এসপি অমুক সমক হ্যান ত্যান, নড়াবেন কী করে আপনি? আপনি তাদের কাছ থেকে আসবেন কি করবে? তাদের মধ্যে তো ওই সাপের বাচ্চাগুলো ঘুরঘুর আমি করছে। বিরতির পূর্বে আপনাকে জানতে চেয়েছিলাম যে রাষ্ট্র ক্ষমতা যখন নতুন কেউ আসবে তারাও কি এই বিগত সরকারের মতো এরকম আচরণ করে কিনা, সেই জায়গাটাকে আপনি কেবল দেখেন? এখানে এটা হবে না, কারণ এখানে হবে না, এখানে ছাত্র জনতা এবং আমাদের দেশের মানুষের কিছু আবির্ভাব ঘটছিল যেখানে আর অন্যায় মেনে নিতে পারেনি। সে এবার আগামীতে যে সরকারই আসুক তাকে খুব মাথায় খেয়াল রাখতে হবে, দেশটা কারো বাপের না, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই ছাত্র জনতা, আমাদের সংগ্রাম, আমরা যে 15 বছর, আমরা তো সবার আগে কিন্তু দেখেন, আমরা কিন্তু 15 বছর ধরে বলেছি দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এটাও আমার গান করা আছে, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। আমরা তো 15 বছর ধরে এই পদত্যাগ করে আসছি। এই জন্যই বলেছি 24শে আগস্ট কিন্তু এটাও কারো বাপের না। এই কারণের জন্য বলছি, বিএনপির যে আন্দোলনগুলো করে আসছে, বিএনপি যেভাবে সাজাইছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে এটাকে ডিজাইন করেছিল, আজকে সবাই কিন্তু আমাদের তার কথার কোনো ভুল ধরতে পারে না। উনি আজ পর্যন্ত যেসব বক্তব্য দেন, সবাই দেন, মনে হবে যে জিয়া রহমানের প্রতিচ্ছবি। কেন? স্টাডি, আপনাকে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আপনার নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আপনাকে যাতে চিরজীবন মনে রাখে, যেমন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে চিরজীবন মনে রাখবো। বেগম জিয়া আপসীর নেত্রী, 16 বছর কোথাও যায়নি, দেশ থেকে পালায়নি, কিচ্ছু করেনি। ওই যে এখন মনে করেন বাচ্চাগুলো বাল্লিও খেতে পাচ্ছে না, যে ওদের শেখ পরিবারের কেউ তো নাই, ওদের বাচ্চাগুলোকে রেখে গেছে, বাল্লি টাল্লি খেতে পারছে না, মাঝে মধ্যে ধরা পড়ছে, নাটকের কে ধরা পড়ছে। আমার কাছে কথা হইতেছে, মানুষকে আপনি ইজ্জত দেন, ইজ্জত পাবেন। ওই যে নাটকের যে সিদ্দিক ধরা পড়ছে, তাকে পিটুনে দিছে কেন জানেন? তার ভিডিওগুলো দেখেন, তারা কি অভদ্র ভাষায় গালি দিছে। এটা উচিত না। আমিও আমাদের দলের কথা হলো যে আমাদের সভ্যতার দিকে আগাই, এটাই হলো তারেক রহমান, এটাই হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেদিনকে বলতেছিল আমি একজন মানুষের কবর জিয়ারত করে আসছি। কার? শেখ মুজিবুরের। টঙ্গিপাড়ায় গিয়ে উনি করে আসেনি? শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন প্লিজ। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, এটাই বেগম জিয়ার সন্তান, যে একজন মানুষের জন্য সে চলে গেছে, টঙ্গিপাড়ায় গিয়ে তাকে কবর জিয়ারত করে আসছে। আর আপনারা দিনে দুপুরে, সকাল বেকাল, দুপুর দুপুর, জিয়া অমুক তমক তমক, খালেদা জিয়া অমুক চোর তমক চোর, তারেক তুই ফিরে আয়, কি না করেছেন? অথচ আপনার বাপের কবরে গেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষা নিতে হবে, জানতে হবে, এটাই হলো শিক্ষা। আগামীর যে আসছে আমাদের যে চিন্তাধারা, বিএনপির যে চিন্তাধারা, বিএনপির যে মেজাজ, বিএনপির যে ডিজাইন, সম্পূর্ণ এখন তারেক রহমান করে। এই যে এতদিনের পড়াশোনা, এতদিনের যাবে না, তো বৃথা যাবে না, দেশের মানুষ শান্তি পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেশের মানুষ শান্তি পাবে। তবে আগামী যে বাংলাদেশটা, যেটা আমরা এই তরুণরা, এই আমাদের ছাত্র জনতা, তরুণ, শ্রমিক, কিশোর, কামার কুমার সকলের অংশগ্রহণ ছিল, সেই বাংলাদেশটাকে আপনি বিভক্তির বাংলাদেশ থেকে কিভাবে মুক্ত করতে চান? দেখেন, সবাই একসাথে হয়েছিল না, এটাকে একসাথে রাখতে হবে। আপনার যখনই আইনের শাসন থাকবে, জবাবদিহিতা থাকবে। আপনার তো আইনের শাসন ছিল না, তো আপনার বলার কেউ ছিল না, একটাই টেলিভিশন ওর বাপের, এক্সচেঞ্জ ওর বাপের, সোনারগাঁও ওর বাপের, সবকিছু তো ওর বাপের ছিল। বলেছে না, আমি কারেন্ট বন্ধ করে দেবো, আমি কাউকে দেবো না, আমি বসে থাকবো। মানে বলেছে যে আমরা সব কিভাবে জন্মগ্রহণ করেছিলাম। এটা হবে না, এটা আর দেশে হবে না, আমাদের দেশে আর হবে না। কারণ আমি আপনাকে বলি, 72 থেকে কিন্তু এই জিনিসটা ঘটে আসছে। 72-তে যখন একনায়তন্ত্র যখন তৈরি করছিল শেখ মুজিব, তখন থেকে কিন্তু জিনিসটা আসছে। 20,000 30,000 জাসুস কর্মীকে মারা, রক্ষী বাহিনী তৈরি করা। আপনি ব্যাপারটা ডিজিটে দেখেন। 74-এর দুর্ভিক্ষের কথা অনেকে জানে না। এদিকে 74 দুর্ভিক্ষেতে মানুষ, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এদিকে তার ছেলের বিয়া দিচ্ছে সোনার মুকুট পরে। এই জিনিসগুলো তো মানুষ ভুলে যাবে না। মৃত্যু আমার কারো কাছে কাম্য না, এইভাবে মৃত্যু আমার কাম্য না। কিন্তু মৃত্যুটা হয়েছে কীভাবে? মানুষজন কিন্তু মিষ্টি বিল আতরণ করে পড়ে, এক এক মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, তাহলে আপনি অত্যাচারিত। এবারও তাই হয়েছে।
5ই আগস্টে কোথাও জায়গায় মিষ্টি পাওয়া যায়নি। তাহলে দেশের মানুষ আপনাকে কিভাবে নিবে, এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এই দিনে আমরা মানুষের পাশে থাকেন, মানুষকে পাশে রাখেন। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটাই কথা, দেখেন আমাদের বেগম জিয়ার কথা শুনেন, ঐক্য, আমরা সবাই ঐক্য হয়ে থাকবো। এই যে একটা গালি পর্যন্ত তো উনার মুখ থেকে পাননি আপনারা। ওই যে হেফাজতের একজন আমির বললেন যে উনার সাথে একবার দেখা করতে গেছে, 15 মিনিট 20 মিনিট গল্প করছে, উনার নামই উচ্চারণ করেনি। এটাই হচ্ছে বেগম জিয়া, এটাই হচ্ছে বেগম জিয়া। একটা কথা বলেনি। এত অত্যাচার, 15 বছর সন্তান মাদিহারা বাড়ি থেকে বের করে দিল, 40 বছরের বাসা থেকে ওনাকে বের করে দিল, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন ঘেরা বাড়ি ভেঙে ফেললো। উনি তো বলেছিল আমি ওকে দেখে ছাড়বো। সবকিছু তো পৃথিবীর কাছে টোটাল হয়ে গেল যে হিংসুট্টি। একজন প্রধানমন্ত্রী যদি এরকম হিংস হয় তাহলে দেশ চালাবে কি করে? দেখলেন, প্রমাণ দেখেন। অথচ তাকে নিয়ে কিছুই বলেনি। ওই যে হেফাজত একটা দেখছিলাম, হেফাজতের আমির বলছিল যে আমি তার কাছে গিয়ে একবারও তার নামও উচ্চারণ পেলাম না, কিছুই বললাম না, আমরা ঐক্য থাকবো, এটাই বললাম। এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জি, খুব ভীষণ ধন্যবাদ জানাই। 10 সেকেন্ডে কিছু বলবার আছে কিনা আপনার? না, ওর কাছে দেশটা তোমার বাপের নাকি গানটা শুনতে হবে না, আমরা শুনতে আম্মা জান এর সর্বনাশ করছি। দেশটা তোমার ব্যাপার নেই, গানটা শুনতে শুনতে আমরা শেষ করে দিচ্ছি। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললে ধরতা চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললে ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। খুব ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আজকে শিল্প, সংস্কৃতি এবং রাজনীতি সবকিছুর মিশ্রণে আজকের আলোচনায় আমাদেরকে সমৃদ্ধ করবার জন্য প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।